সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই আমার চোখে তো অনেকদিন পর গত বছরের পরে নিয়ে এবার প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার পরে অর্ধবার্ষিক পরীক্ষা 2 মাস আগে বোধ হয় এই বছর আমাদের তেমন কার্যক্রম হয় না বলে চলে, পাঠচক্র হয় না, অন্যান্যগুলো তো আজকে নির্ধারিত বই ছিল সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো আমার সবাই শুনছি, তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা মেবি বেশিরভাগ রবীন্দ্রনাথ ঠাকুরের গানই শুনছি বেশি, কিন্তু ওরা সবাই হয়তো বইয়ে পড়ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল অ্যাসপেক্টে মানে চরম প্রতিভা আছে, মানে তার বাংলা সাহিত্যের প্রত্যেকটা অ্যাসপেক্টে তার সমান ভালো আছে, সেটা উপন্যাস হোক, ছোট গল্প হোক, গল্প হোক কিংবা প্রবন্ধ কবিতা। তো পোস্টমাস্টার হচ্ছে তার অ্যাওয়ার্ড অন্যতম ছোট গল্প। রবীন্দ্রনাথের ছোট গল্প সম্পর্কে আমার নিজের ব্যক্তিগত ইন্ট্রোডাকশন দেওয়ার মধ্যে কিছু নেই, আমার যোগ্যতা হয় তার সম্পর্কে বলার। তোমরা যদি নিজেরা পড়ো তারপর তাহলে বলবো জনগত সব বলে দিয়েছে, এবং ছোট গল্পের অন্যতম পথিকৃৎ বলা হচ্ছে বাংলা সাহিত্য। তো তোমরা আজকে অনেকে নতুন আসছো কয়েকজন, তো তাই সবাই তো বইটা পড়তে পারো নাই, আমি যে কোনো একজনকে বলবো ঋতিক তুমি আসলে আমাদের পোস্টমাস্টার উপর সময়টা দেখতে পারবে। পোস্টমাস্টার মূলত ফুলাপুর গ্রামে থাকতেন। তিনি ছিলেন কলকাতার ছেলে। তিনি মূলত সবার সঙ্গে মিশতে পারতেন না। এখন তিনি 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 পোস্টমাস্টার করার একটা চাকরি পেয়েছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু তার পোস্ট অফিস খুবই বাজে ছিল। তার নিজেরই ওখানে পোস্ট অফিসে তার নিজেরই রান্না করতে হতো, নিজেরই থাকতে হতো। আর তার সাথে ছিল একটা মেয়ে, ওই মেয়েটার নাম রতন। তার বয়স হচ্ছে 12-13 বছর। তার এখন কোনো বিয়ে হয়নি। এখন সেই রতনের সঙ্গে পোস্টমাস্টার থাকতো। এখন রতনের আর কি রতন পোস্টমাস্টারের ডাকের জন্য সবসময় বসে থাকতো, কারণ রতনের একটি কাজ ছিল না, সে ছিল একটা অশিক্ষিতা মেয়ে, তাই সে হচ্ছে সবসময় পোস্টমাস্টারের সাথে থাকতো। এখন একদিন পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়লেন। তারপরে হচ্ছে যে তখন রতন একটু বড় হয়ে গেছিল, তখন রতনের সঙ্গে পোস্টমাস্টার অনেক থাকা হয়েছিল। অসুস্থ হয়ে যাওয়ার পর যেহেতু রতন যেন তার মেয়ে না হয়ে তার মা রূপে তাকে অনেক সেবা করছে, তার জন্য ডাক্তারের কাছে ওষুধ আনলো, তার জন্য অনেক ওষুধ দিল। তারপরে পোস্টমাস্টার সুস্থ হলেন। এরপর পোস্টমাস্টার ভাবলেন যে এখানে থাকা আর সম্ভব না। হ্যাঁ, পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বদলি হবেন। পরে সেখানে লোকজনের সঙ্গে কথা বলে তিনি বদলি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন রচনা অনেক ভয় পেয়ে গেল, কারণ অনেকদিন ধরে তার পোস্টমাস্টার তাকে ডাকে না। একদিন পোস্টমাস্টার তাকে ডাকলো, সে তখন দৌড়িয়ে পোস্টমাস্টারের কাছে আসলো। তখন পোস্টমাস্টার সে রতনকে বললো, আমি কালকে শহর ছেড়ে চলে যাচ্ছি। তখন রতন কিছু না বলে চলে গেল, কিন্তু সে একটা কথা ভাবতে লাগলো, পোস্টমাস্টার কেন চলে যাচ্ছে। পরে যে পোস্টম্যান যখন দুপুরে খেতে বসে, তখন রতন তাকে জিজ্ঞাসা করে যে আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন। তখন পোস্টমাস্টার বলে সে কি করে হবে। পরে রতন আর কিছু না বলে চলে গেল। এখন তার সারা কি একটা কথাই মনে হলো, সে কি করে হবে। এখন পরবর্তীতে পোস্টমাস্টার নতুন একজন পোস্টমাস্টারকে ডাকতেন। পরে তিনি সমস্ত চার্জ বুঝিয়ে দিলেন রতনের কাছে। রতনকে বললেন যে আমি চলে যাচ্ছি। পরে রতন যখন চলে যাচ্ছে, তখন পোস্টমাস্টার রতনকে বললো যে তোকে তো আমি কোনোদিনও কোনো কিছু দিতে পারিনি, এই যে টাকা নেই, তুই গিফট দিন, তুই গিফট দিন, তোর কিছুদিন যাবে। তখন রতন কাঁদতে সে বললো যে আমার এখানে ভাবতে হবে না। তখন রতন বলে চলে গেল। পোস্টমাস্টার তখন আবার রতনকে ডাকলেন। তিনি তখন পোস্টমাস্টারকে রতনকে বললেন যে নতুন পোস্টমাস্টার আসছে, আমি চলে গেলাম। পরে পোস্টমাস্টার গেল। এখন রতনের খুব কষ্ট পেয়েছে। পোস্টমাস্টার যখন নৌকা দিয়ে গেল, হ্যাঁ, তখন নৌকা দিয়ে যাওয়ার সময় তার মনে লাগলো যে এই অনাথ বালিকাকে তার সঙ্গে নিয়ে গেলে অনেক ভালো। কিন্তু কারণ নারী হৃদয়কে এখন তখনই
সেই পোস্টমাস্টারের মাথায় একটা তত্ত্ব উদ্ভব হলো। সেটা হলো যে এই পৃথিবীতে কত মৃত্যু, কত কত হাসি, কত কান্না আছে, পৃথিবীতে কে কাহা, পরে সে এই তত্ত্ব মনে করে সে চলে গেল। ধন্যবাদ। এটিকে খুব সুন্দরভাবে গল্পটা শোনা ছিল, সে সরলে গল্পটা পড়ছে এবং নিজের মতো করে বুঝছে এটা আসলে পড়লো। সাহিত্য বই পড়লে পারে না, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, শিখতে হবে। এই কাজটা তুমি একটা বই পড়লা কোনো লাভ নেই, বই পড়লাম রিডিং করলাম যে বাংলা বই বই পড়লাম, কিন্তু তুমি এই শিক্ষা নাও এখান থেকে নিজে আত্মনুভূতি উপলব্ধি নাও, তাহলে দেখবা তোমার জীবন এই বইয়ের আলোচনা করতে। তো ঋত্বিকে ধন্যবাদ। ঋত্বিক তুমি বুঝতে পারো, তোমাকে আরেকবার দাঁড়ানো হবে, তোমার একটা আমাদের জিজ্ঞাসা আছে বইয়ের ব্যাপারে। তো ঋত্বিকের মতো নাম একটু সামাজিক যে গল্পটা, সেটা হচ্ছে একটা নাম মানে খুব পোস্টমাস্টার, সে হচ্ছে একটা শহরের ছেলে। তো সে চাকরির জন্য একটা নীলকুঠি আছে, সেটা হচ্ছে কুলাউড়া গ্রাম। সেই কুলাউড়া গ্রামে একটা নীলকুঠি সাহেব, তার মনে হলো সে অনেক তদবির করার পরে সে একটা পোস্ট অফিসে থেকে স্থাপন করছে। তো স্থাপন করার পর সেখানে পোস্ট মাস্টার লাগবে, তো সে পোস্ট মাস্টার সেইখানে চাকরি নিয়ে আসছে। তো সে হচ্ছে শহরের ছেলে। এখন আমরা যারা শহরে থাকি, যারা শহরে বড় হয়ে শহরে পড়ে গেছে, তারা কিন্তু মানে যখন গ্রামে যায় হঠাৎ করে সব খাপ খাওয়াতে পারে, মানে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ সব ভালো, এটা কিন্তু সত্য। তো পোস্ট মাস্টার যখন সেখানে যায়, তো সেই সাথে কথা বলতে পারে না, কারোর সাথে তার কারোর সাথে মিল হয় না, সবসময় চুপচাপ থাকে। তো তার কারণে অসুবিধা হয়, যেমন নিজের খাওয়া নিজে রান্না করতে হয়, নিজের দেখাশোনা নিজে করতে হয়, বলে কারণে না। কিন্তু তার সাথে একটা মেয়ে থাকতো ছোট 12-13 বছরের মেয়ে, তার নাম রতন। রতনের পরিবার বলতে কেউ ছিল মামা, তার বাবা তার মার কথা তার তেমন কিছু মনে নেই, তার বাবার কথা খুব মনে আছে, তার বাবার কাজ দিন পরিশ্রম করতে এবং তার খাওয়ার অনেক আদর করতো, তার বাবার কথা খুব মনে আছে। এবং তার মার সাথে একটা ছোট ভাই ছিল এবং তার সাথে সে ছোটবেলায় বিভিন্ন খেলা করতো, মাছ করতো, সেগুলো স্মৃতি তার মনে আছে। তো পোস্ট মাস্টার তো একাকী, তার গল্প করার মতো কেউ নেই। সে সুন্দর গ্রামের প্রকৃতি থেকে কবিতা লেখার চেষ্টা করে, মনে মনে ছন্দ মিলায়, কিন্তু সেই কবিতা করারও কেউ নেই, ছন্দ শোনারও কেউ নেই। তো সে রতনকে রাখবে, যখন তার লেখা মনে হয় রতনকে রাখবে, রতনের সাথে সে কথা বলে। তো বিভিন্ন বুড়ো বিষয় নিয়ে কথা বলতে বলতে, যেমন পরিবার, তারপরে আগের স্মৃতি, এইসব নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। তো সেই বন্ডিংটা হচ্ছে কি ভাই কিংবা বাবা মার মতো, ভাতৃবোধ পিতৃবোধ। দেখা যায় পোস্টমাস্টার এক পর্যায়ে মানে কষ্ট পায়, তার মা বাবা, তার ছোট ভাই, তার দিদি, তার কেউ না, কিন্তু রতন আছে। রতনের মধ্যে সে সবার অভাবটা পূরণের চেষ্টা করে। আর রতনে কিন্তু সেম, তার ছোটোবেলায় তার বাবার স্মৃতি মনে আছে, তার মনে ডাকুলতা আছে যে আমার বাবা নেই, সে বাবার ভালোবাসা চায়, তার ভাই নেই, সে ভাই ভাই খেলার স্নেহ মমতা সেটা সে চায়। কিন্তু তো সেই অভাব পূরণের জন্য সে কিন্তু পোস্টমাস্টারের সাথে সুন্দর সম্পর্ক হয়েছে। তো একবার হয় কি পোস্টমাস্টার ভীষণ অসুস্থ, তার জ্বর, তো পালা গায়ে তার কি আছে দেখা, তার মধ্যে বাইরে বৃষ্টি, চরম আসনের মধ্যে কে যাবে ডাক্তার কাছে? রতন, সে ছিল তার ছোট বোনের মতো। এবার সে তার বোনের জায়গা থেকে মায়ের জায়গা নিয়ে স্নেহময় মা, দেখো মারা যখন ছেলেরা জন্মানে অসুস্থ হয়েছে, তখন তারা কিন্তু ঠিক থাকতে পারে। একবার ছোট আসবে ডাক্তার যার সবাই মানে জলপটি দেয়, কাছে ঘোরা যাবে, তোমার কিছু করতে হবে, কিছু করে না। রতন কিন্তু সেম সেই ভূমিকা নেয় সেই ক্ষেত্রে। আমরা দেখতে পারি রতন সম্পূর্ণ দায়িত্ব তাকে এসে এই দশার মধ্যে ডাক্তার দিকে নিয়ে আসে, তাকে ওষুধ বানায় খাওয়ায়, খাবার বানায় খাওয়ায়, তাকে জলপটিতে সারা রাত আমার জায়গা থেকে। তো এই চরম অকৃত্রিম শুশ্রূষায় কিন্তু পোস্টমাস্টার সুস্থ হয়েছে। তাদের মধ্যে সম্পর্ক সেটা আরও গভীর করে দেয়। সেটা হচ্ছে কি সাধারণ মানুষের মধ্যে যে সম্পর্ক থাকে, মানে চাকর আর একজন মনির, তার মধ্যে কীরকম সম্পর্ক থাকতে পারে। অশিক্ষিত চাকর আর শিক্ষিত মনিরের মধ্যে গ্রাম্য চাকর, সে গ্রামে সে কী বা হচ্ছে, তাদের মধ্যে মানে ভালো গভীর কোনো সম্পর্ক হওয়ার কথা। তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ড তৈরি হয়, পারিবারিক সম্পর্ক, রক্তের সম্পর্কের মতো, বাবা মা ভাই বোনের সম্পর্ক। তো রতন সে তো তার পোস্টমাস্টার তাকে নিজের আপন বড় ভাই মনে করে, আবার পোস্টমাস্টার সেও তাকে বোনের মতো মনে করে। তো সে চায় তাকে শেখানোর জন্য, তাকে শিখায়, সে যখন বলবো তাকে শেখানোর চেষ্টা করে। তো পোস্টমাস্টার না গ্রামের আবহাওয়া সহ্য করে। এখন তুমি বলো, তুমি কলকাতা কিন্তু তৎকালীন কলকাতার দিকে তাকাই ছিল শুধু আমাদের ভারত মহাদেশ নয়, বরং তৎকালীন সর্বপৃথিবীর অন্যতম একটা বিখ্যাত শহরের মধ্যে একটা। আমরা তোমাদের ইংলিশ সাহিত্য পড়াতে হবে একটা, বিভিন্ন ওই তৎকালীন সাহিত্যে বিভিন্ন সাহিত্যে কলকাতাকে নিয়ে তুলনা দেওয়া হয়েছে। এবং স্বামী বিবেকানন্দ যখন কলকাতায় মানে লন্ডন যান প্রথম, তখন উনি অবাক হয়ে যান, কারণ অক্সফোর্ড স্ট্রিট, পরে হচ্ছে কি পার্ক স্ট্রিট, এরকম বিখ্যাত বিখ্যাত লন্ডন এলাকার সম্পূর্ণ
দক্ষিণে কলকাতা, কলকাতাকে বানানোই হয়েছিল অক্সফোর্ডের মতো করে, বরং বলতে পারো যে কলকাতায় ধন সম্পদ জাঁকজমক আর অনেক বেড়েছে। তো কলকাতা ছেড়ে সম্ভ্রান্ত বাড়ির ছেলে সে যদি গ্রামে থাকতে হয়, তুমি নিজের কথা চিন্তা করো, তুমি ফ্ল্যাটে থাকছো আজকে এদিক, তুমি আসলে ফ্ল্যাটে থাকো, তোমাকে বলা হবে সব ছেড়ে ছেড়ে চাকরি নিয়ে তোমার দাদা তোমার বাবা মা সবাইকে ছেড়ে দিয়ে বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে তোমার থাকতে হবে গ্রামের লোক পয়সা নেই, কেউ নেই, অন্য বলে কেউ নেই, খাওয়া দাওয়া করার মতো কেউ নেই, সব তুমি একটা বেশি খারাপ। তো তারা তো সময় ছিল এখন কত কিছু অবশ্যই ভালোবাসত, কিন্তু টাকা তো বুঝতে হবে। তো সেজন্য সে তোর কিন্তু আমরা উদার হয়ে যাচ্ছে মনে মনে যে আমি চলে যাবো, মানে বলতেই তুমি দরখাস্ত। তো যখন দরখাস্তের মানে মঞ্জুরের দিন আস্তে আস্তে আগায় আসতে থাকে, তখন তার মনে আস্তে আস্তে আর ভাব ছিল, কারণ স্বভাবতই রতনকে অবশ্যই সে নিজের মনের মতো বেড়ে করেছিল না, অর্থাৎ রতনকে ছাড়া যেতে তার প্রচুর কষ্ট হয় স্বাভাবিক, কিন্তু সে এই জন্য রতনের সাথে কথা বলা সময় রতন আগে সে যখন দেখতো যে তার দাদাবাবু তাকে ঘন্টায় ঘন্টায় ডাক দিত, বিভিন্ন কোনো কাজে অকারণে কারণে ডাক দিত তাকে, তাকে বিভিন্ন গল্প করতো তার সাথে, তাদের স্নেহ করতো তাকে, কিন্তু সে আর ডাকবে না, খাওয়ার জন্য খাওয়ার সময় ডাকবে না, অন্য কোনো সময় ডাকবে। তো রতন প্রতিদিন তার চাকুরতা তার ভাই তাকে ডাকবে, সে তার সাথে কথা বলবে, তাকে আদর করবে, সেই থেকে সে প্রতিদিন দরজা করে দাঁড়া থাকতো, সেটা তুমি জানো। তো দরজা যখন দাঁড়া থাকতো যে কথা থাকে, তো সে সেটা তাকে ডাকবে না। পরে পোস্টমাস্টারের যে আবেদন ছিল নামঞ্জুর হয়, নামঞ্জুর মানে হচ্ছে কি সেটা বর্তমানে সেটা দাখিল হয়। তো সেজন্য পোস্টমাস্টার চাকরি ছেড়ে যে ফটোগ্রাফি করতাম, তখন সে চলে আসে, যত দিন যায় রতনকে একদিন ডাকবে, ডাক দেওয়ার পরে আমি চলে যাচ্ছি, তখন সে বলে কোথায় চলে যাচ্ছে, আমি কলকাতা চলে যাচ্ছি জীবনে প্রত্যাশা। তখন রতন খুব অবাক হয়, জীবনে প্রত্যাশা মনে টানা আমাকে নিয়ে যাবো তোমার সাথে। পোস্টমাস্টার না করে যে নিয়ে যাওয়া যাবে না, এবং নিয়ে যাওয়া যাবে না এটা কিন্তু অত্যন্ত বড় একটা কথা, কারণ তোমার মনে হয় কেন নিয়ে যাবে না, একটা ছোট্ট মেয়ে ঠাকুর নিয়ে যেতে পারতাম চাইলে। আমার তৎকালীন সমাজে যে থাকে, তৎকালীন সমাজে হিন্দু সমাজ আছে তাদের মধ্যে কিন্তু অনেক একটা কথা ছিল, চার পাতের কথা, বিভিন্ন কথা ছিল, তার মধ্যে যে রকম তার জাতীয় যারা তার মানে পরিচয়হীন, সে একটা মাতৃপিতৃহীন একটা মেয়ে, তাকে হুট করে নিয়ে যাবে না, সমাজ তাকে গ্রহণ করবে। পোস্টমাস্টার সে তোর বয়স ম্যাচ ছিল, সে জানে, কিন্তু রতন সে তরমুজ বালিকা সে কিছু বুঝে না, সে আপনার তাকে নিয়ে যেতে পারে। তো ওর সামনে দেখতে পাই একটা আবেগ ঘনমত উপস্থিত, তো পাঠকের মানে টেন্স উপস্থিত হয় যে রতন নিবে কি নিবে না, নিবে কি নিবে না। তো এমন অবস্থায় পোস্টমাস্টার না করে, তো পোস্টমাস্টার বলে কোনো যখন ছুটি হবে না, আমি পরবর্তী পোস্টমাস্টারকে বলে দেবো যে তোকে এইভাবে দেখতে রাখবো। কিন্তু রতন বলে না না, আমার এসব কিছু চাই না, আমি খেলতে মজা দেখে এগুলো সে ছুটে পালাচ্ছে। তো এর মধ্যে তাদের আমার দেখা হবে না, রতন খুব কষ্ট পায় মনের মধ্যে। যেদিন চলে যাবে সেদিন রেটে যেমন বললো পোস্টমাস্টার তাকে বলবে যে তোমাকে আমি শুধু নেইনি, এই যে কিছু টাকা রাখবে এই জায়গাতে, কিছু হয়তো বেশি কিছু হবে না, কিন্তু পরে কিন্তু তোমার হাতে চলে যাবে। কিন্তু রতন এবার কেটে দেবে, বলে আমার তো টাকা চাই, আমার কিছু নেই। এবং স্বাভাবিক, কারণ তোমার বাবা যদি তোমাকে বলে এটা দেখা জায়গা বলে যে আমি তো টাকা দিলাম খাওয়ানো কিনার বলে এটা আমাদের সহদেশ হয়ে যাবে, তোমার কি এটা বলবা যে আচ্ছা টাকা দাও তুমি যাবে না, বলবা বলবা কি এরকম তার সম্পর্ক মানে চাকরের সম্পর্ক, বাবা ভাই আর অনেক বড় সম্পর্ক। তো সেটা টাকার বিনিময়ে সম্পর্ক বোঝানো করা যাবে, ওদের কত টাকা নেই, কষ্ট পায়। তো পোস্টমাস্টার চলে যায়, চলে যাওয়া দেখা হবে। পরে যখন সে নৌকায় যায়, নৌকায় তার মনে হয় ছোট মেয়েটা আমার বালিকা থেকে আমি যেতে পারতাম নাকি, তাকে দেখা এত দরকার ছিল, তার মনে একটা অদ্ভুত মানে মানে আবেগের সৃষ্টি হয়, অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। তো সেই অনুভূতির মাধ্যমে রবীন্দ্রনাথ লিখেছেন যে আমাদের জীবনে যে বিভিন্ন অনুভূতি হয়, আমাদের মনে যে আবেগ সম্পর্কের সৃষ্টি হয়, এই সম্পর্ককে আমরা সবসময় স্থায়ী করতে পারি না, আমরা সবসময় সেই সম্পর্কের ক্ষেত্রে সফল হই, কিন্তু জীবন কিন্তু এগিয়ে যায় তার মতো। অর্থাৎ জীবনের এই পুরো সত্যটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগ ঘন কত সুন্দর মানে গল্পের মাধ্যমে দেখতে পেয়েছি। তো আমরা গল্প শুনলাম যে বিষয়টা কী, তো আমি এখন তোমাদের বলবো বিষয়টা কী বুঝছো, তোমাদের প্রতিক্রিয়া কী এবং শিক্ষাটা কী, এই আলোচনা করার জন্য ঋত্বিক তোমাকে শুরু করি। ঋত্বিক প্রশ্ন প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানে এই ছোট গল্পে অবশ্যই মানে মানুষের পারস্পরিক বন্ধন সম্পর্কে খুব বিস্তারিত সুন্দর আলোচনা
কিন্তু এছাড়াও তিনি কিন্তু আরো বিভিন্ন অ্যাসপেক্টে আলোচনা করেছেন। তো তোমার সম্বন্ধে কি কি আলোচনা মানুষের পারস্পরিক সম্পর্ক আর কি কি বিষয় নিয়ে কথা পারস্পরিক সম্পর্ক ছাড়া তিনি তিনি আলোচনা করেছেন আর কি মানুষের আবেগ, তারপরে আলোচনা করেছেন মানুষ কীভাবে মানুষের দুর্দশকে প্রাচীন গ্রাম বাংলার মানে মানুষের যেমন দুর্দশা অবস্থা থাকে না সেটা একটি বর্ণনা দিয়েছেন। তারপরে তার কাহিনী দিয়েছেন যে মানে গ্রাম বাংলার মেয়েদের আর কি মূলত মানে অশিক্ষিতা থাকতে হতো মানে মানে এরকম একটা অবস্থা। তারপরে মূলত ছিল জাতিভেদ, গণপ্রথা। তারপরে মূলত ছিল মূল হিসেবে তিনি এই গল্পে একটাই শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে পৃথিবী থেকে কাহা। ধন্যবাদ। কানা কিছু বলতে আছে এটা বলতে পারছি না। হচ্ছে মানে এই গল্পের মূল ভিত্তি মানে এই গল্পটা কিসের উপর বানানো হয়েছে সেটা বলো। পৃথিবী থেকে কে কাহার মানে কেউ কারণ ধরো নাই তারা পুত্র পরিবার কে কার কে তোমার বল নাই। সেটা হচ্ছে কি আমরা পৃথিবীতে যতই নতুন নতুন বন্ধন তৈরি করে গেল বাবা মা ভাই বোন আলটিমেটলি একটা পর্যায়ে শেষ পর্যন্ত সবাই নিজেই আগে যেমন ধরো চরম জীবনে বল হয় তোমার নিজের কথা তোমার ভাই আছে শেষ পর্যন্ত কোনো ভাই বন্ধন তুমি এত বছর মাথাতে কাটাইছ এগুলো কাজে লাগে না তুমি সবার আগে নিজের বাঁচাই নেবে। অনেকে হয়তো ভাইকে বাঁচায়, এটা এক্সেপশন, কারণ সবার ক্ষেত্রে চিন্তা করতে আলটিমেটলি কিন্তু সবাই বেশিরভাগ মানুষ নিজের জীবনে বাঁচে। যদি বলো ভাইয়ের বন্ধন কি বন্ধন অবশ্যই পাত্রের বন্ধন থেকে অন্যতম শ্রেষ্ঠ বন্ধন আমরা একটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পৃথিবীতে কে কাহা মানে তোমার হচ্ছে কেউই কাহা মানে তোমার পাত্রের বন্ধন তোমার কাছে লাগতেছে না তো নিজেরই বাঁচতে মেন ভিত্তিটা হচ্ছে এটা আমরা যতই আবেগের পূরণ থাকে না কেন আমাদের মধ্যে যতই এফেকশন আসুক না অপরজনের মধ্যে বন্ধন পূরণ থাকে না শেষ পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকে নিজের একা। তো দেবানন্দ তো তোমার কাছে আমার প্রশ্ন দেব তোমার মতামতটাই গল্প শুনুন তুমি কি গল্প থেকে আমি জানতে চাচ্ছি একটি মেয়ে সে হচ্ছে যে সমাজের মধ্যে থেকে সে তার তাকে নিতে চায়নি, কারণ পৌষ মাসটা মেয়েটি তার পৌষ মাসের প্রতি মায়া করে গিয়েছিল। সে তাকে দেখতে চেয়েছিল ধন্যবাদ দেবানকে সে সুন্দরভাবে এই অনুভূতি ফুটে তুলেছে। এবার যাওয়ার তোমার কাছে আমার প্রশ্ন যে তোমার কি মনে হয় অত তাকে পোস্টমাস্টার কেন নিয়ে যায়নি এবং তার পিছনে কিছু অন্তত কারণ ছিল তোমার ব্যক্তিগত কারণ শহরে গেলে তার পেছনে তার এক্সট্রা খরচ দিতে হবে। খরচের বিষয়টা কি খরচের বিষয়টা ঠিক তা না, কারণ হচ্ছে আচ্ছা তোমার কিছু কেন মনে হয় মতন নিয়ে যাওয়া ছিল কি না কিংবা কেন নিয়ে যাওয়া হয় না? প্রথমত হচ্ছে মানে সমাজের নিয়মে মেয়ে মানুষকে নিয়ে যাওয়া নিষেধ। আর মেয়ে মানুষকে নিয়ে যাওয়া নিষেধ কেন নিষেধ বা মেয়ে মানুষ বলতে রতনকে কিন্তু ঠিক ওই মেয়ে মানুষ বলা যায় না, কারণ রতন হচ্ছে বালিকা ছিল। অতএব কেন মেয়ে মানুষকে নিয়ে যাওয়া নিষেধ, কোন প্রেক্ষাপটে মেয়ে মানুষকে নিয়ে যাওয়া নিষেধ? বর্তমান সমাজে কিন্তু তুমি মেয়ে মানুষকে নিয়ে যেতে পারো না, তৎকালীন সমাজের কথা বছর কারণ হচ্ছে তার মনের ভাব তিনি পৌষ মাসটা জানতেন না। তিনি যদি চাইতেন নিয়ে যাইতেন কিন্তু তিনি পারতেন না, কারণ তিনি জানেন না। কারণ সেই বালিকার মনের ভাব এরকমও থাকতে পারে যে আমি থাকবো তার সাথে যাবো না, অথবা আমি তার সাথে যাবো কিন্তু আমি এখানে থাকবো না। তো সে এটা শিওর জানে না যে কোনটা সঠিক কোনটা না, আর সে এক কথায় যেতে পারবে শুধুমাত্র তাকে ছেড়ে। তাই সে নিজেকে রিস্ক না নিয়ে তিনি নিজে একা চলে গিয়েছে। ধন্যবাদ, আমার খুব সুন্দর ফুটে তুলেছে। তো আজকে আমরা যখন আমরা রবীন্দ্রনাথ পোস্টমাস্টার গল্পটা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করলাম, রীতিনীতি আমরা যাওয়া দেওয়ার গল্প থেকে ধন্যবাদ জানাতে চাই। খুব সুন্দর আলোচনা করেছে, আলোচনা শুনেছে এবং আত্মপ্রযোগ হচ্ছে যেটা সবচেয়ে। তো আমি আজকের অভিযান নিয়ে এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে
আমার ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী